আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। তানিয়া ইসলাম রাত্রি। শুরুতেই সংবাদ শিরোনাম। ৮১ বছর পর কুমিল্লার ময়নামতি ওয়্যার সিমেন্ট্রি থেকে জাপানে যাচ্ছে ২৪ সৈনিকের দেহাবশেষ। এবং ৫ বছরেরও শেষ হয়নি খাগড়াছড়ির ২ শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ। সরকারি সংস্থার গাফিলতির কারণে ব্যাহত হচ্ছে লেখাপড়া। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কোন দেশে জাহাজ আসায় নিষেধাজ্ঞা নেই, সবার জন্য বাংলাদেশের বন্দর উন্মুক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সম্প্রতি পাকিস্তানের বন্দর হয়ে চট্টগ্রামে আসা জাহাজ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি আরও বলেন, পার্শ্ববর্তী দেশ এ নিয়ে মিথ্যা সংবাদ প্রচার করছে। সত্য সংবাদ তুলে ধরার জন্য তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। ভুয়া মামলায় কেউ যেন হেনস্থার শিকার না হন, সেদিকে সরকার সজাগ বলেও জানান তিনি। চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো পুরোপুরি সন্তোষজনক নয় মন্তব্য করে ছাত্র জনতার হত্যাকারীদের ধরতে এবং পরিস্থিতির উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে পুলিশের আইজি মইনুল ইসলাম, র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান, সিএমপি কমিশনার হাসিব আজিজ সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, কোস্টগার্ড, আনসার, ভিডিপি সহ বিভিন্ন বাহিনীর সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠক করেন। সবার জন্য তো আমাকে বন্দর উন্মুক্ত। অন্য দেশের জাহাজ আসছে অসুবিধা কি? আমার খালি একটা দেশের জাহাজ আছে, আমরা কি কারো কাছে বন্দি নাকি? আমি যে খালি তারই সেবা করব? আমার দেশ ওপেন, সবার জন্য খোলা। এইটার ভিতরে আপনারা দেখছেন যে এইটার ভিতরে কিন্তু অনেক কিছু আছে। আপনারা জানেন খেজুর, পেঁয়াজ, যেটা আমার এখন দরকার, রোজার সময় আমার খেজুর দরকার, তো এইটা আসছে, আলু, এইগুলি আসছে, তো এগুলি কি আমি আসতে দিব না? এইটা যারা রটাচ্ছে তারা আমাদের দেশের শত্রু। আমাদের দেশে কি কোনো দেশের জাহাজে আসা কি নিষেধ আছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর পরিবারের জন্য যা প্রয়োজন সরকার তা করবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা AF হাসান আরিফ। যশোরের বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত শেষে তিনি একথা জানান। এ সময় তিনি শহীদ আব্দুল্লাহর পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও তাদেরকে সমবেদনা জানান। যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম ও বেনাপোলের কাস্টম কমিশনার কামরুজ্জামান সহ সরকারি বেসরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। ছাত্র রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের ভাবনা সহ নানা বিষয় নিয়ে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গত ১৪ নভেম্বর থেকে তারা মতবিনিময় করছেন। এরই ধারাবাহিকতায় সকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ ও ইসলামিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এক সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি নাজমুদ্দিন নিজাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিয়ান হাসনান সজীব, যুগ্ম সাধারণ সম্পাদক মাইনুল উদ্দিন জিসান ও সিরাজগঞ্জ জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ সভায় বক্তব্য রাখেন। কাজ শুরুর ৫ বছরেও শেষ হয়নি খাগড়াছড়ির ২টি শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ কাজ। ঠিকাদার প্রতিষ্ঠান ও সরকারি সংস্থার গাফিলতির কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা ব্যাহত হচ্ছে। অভিযোগ রয়েছে নিম্নমানের সামগ্রী ব্যবহার হয়েছে নির্মাণ কাজে। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত খাগড়াছড়ির স্বনামধন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান রামগড় গানিয়াতুল উলুম ফাজিল মাদ্রাসায় রয়েছেন ১১০০-র বেশি শিক্ষার্থী। শ্রেণীকক্ষের প্রয়োজন থাকায় মাদ্রাসাটির টিন শেড স্থাপনা ভেঙে ২০২০ সালে ৪তলা ভবন নির্মাণ শুরু করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। কথা ছিল ২ বছরের মধ্যে শেষ হবে এর নির্মাণ, কিন্তু ৫ বছরেও কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান ইউটি মং কনস্ট্রাকশন। অভিযোগ রয়েছে নিম্নমানের নির্মাণ উপকরণ ব্যবহারের। কংক্রিট আনে ২ নম্বর, তারপরে একবার রডগুলো আনি ফেলে রাখে, জাং ধরে যায়, তারপরে বহুত চারিদিক থেকে কথাবার্তার পরে সে কিছুদিন কাজ করে। ক্লাসে বসতে একসাথে কষ্ট হয়,
সবাই মিলে বসা তো সম্ভব না। পরীক্ষা চলাকালীন ছাত্রী একসাথে আমরা পরীক্ষাগুলো নিতে পারি না, এক ক্লাস দুই ক্লাস করে আমরা পরীক্ষা নিতেছি। এছাড়া জেলার দীঘিনালায় পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়টির ভবন নির্মাণ কাজের একই চিত্র। 2019 সালে এর নির্মাণ শুরু হলেও শেষ হয়েছে মাত্র 60 ভাগ। আমাদের এই বিল্ডিংটা হওয়ার আগে এখানে একটা টিন সেট ঘর ছিল, ওখানে আমরা ক্লাস করতাম। এখন এই বিল্ডিংটা বানানো হবে বলছে, তখন আমাদের এই ঘরটা ভেঙে ফেলা হয়েছে। তো আমাদের কষ্ট হচ্ছে, সায়েন্স আর্টস কমার্স গ্রুপের ক্লাস ভালোভাবে নিতে পারছি না, ধর্মীয় ক্লাসটা ভালোভাবে হচ্ছে না। খাগড়াছড়ি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী প্রিসলি চাকমা জানান, ঠিকাদারের কাজ নিয়ে গাফলতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তো এই কাজ আমরা শেষ করার জন্য বিভিন্নভাবে তাগাদা দিচ্ছি, লিখিত, মৌখিক, এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসছেন। তো ওনাদেরকেও জানিয়েছি বিষয়টা যে দ্রুত কাজটা শেষ করার জন্য। স্থানীয়দের অভিযোগ রয়েছে, এরই মধ্যে বেশিরভাগ টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে এ বিষয়ে বারবার চেষ্টা করেও প্রতিষ্ঠানটির কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। 81 বছর পর কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেন্ট্রি থেকে 24 জন সৈনিকের দেহাবশেষ জাপানে নেওয়া হবে। জাপান থেকে 7 সদস্যের একটি ফরেনসিক বিশেষজ্ঞ দল দেহাবশেষ উত্তোলনের কাজ শুরু করেছেন। সমাধিতে মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় পাওয়া যাচ্ছে। 28 বছরের এক তরুণ সৈনিকের মাথার খুলিতে বুলেটের চিহ্ন পাওয়া গেছে। দুপুরে ময়নামতি ওয়ার সিমেন্ট্রিতে সাংবাদিকদের এসব তথ্য জানান জাপানি টিম লিডার ইনোওয়ে হাসুয়েকি। এ সময় প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞ ফ্রান্সিস মাইকেল, কবর খনন বিশেষজ্ঞ কর্নেল সাজ্জাদ আলী জহির ও সমন্বয়ক সাদিক হোসেন রানা উপস্থিত ছিলেন। ময়নামতি ওয়ার সিমেন্ট্রিতে 13টি দেশের 737 জন বীর সৈনিকের মধ্যে জাপানের আছেন 24 জন। কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের পশ্চিম পাশে কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত ময়নামতি ওয়ার সিমেন্ট্রি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত বিশ্বের 13টি দেশের 737 জন সৈনিককে সেখানে সমাহিত করা হয়। এর আগে 1962 সালে একজন সৈনিকের দেহাবশেষ সহ সমাধির মাটি তার স্বজনেরা যুক্তরাষ্ট্রে নিয়ে যান। সাতক্ষীরার আশাশুনিতে জলাবদ্ধতা নিরসনে খাল খননের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে খাজরা ইউনিয়নবাসীর আয়োজনে বড়দল ও খাজরার কালকি স্লুইস গেটের খালের মধ্যে দাঁড়িয়ে এই মানববন্ধন করে তারা। এ সময় তাদের স্লোগান ছিল, জলাবদ্ধতা দূর করো, ধানের জমি রক্ষা করো। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, মাত্র 1 কিলোমিটার খাল খনন করলে দুটি ইউনিয়নের প্রায় 10,000 বিঘা জমিতে ফসল উৎপন্ন হবে। স্বস্তি পাবে ওই এলাকার 2 লক্ষাধিক মানুষ। বিশ্ব ছাত্র দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রন্দা প্রসাদ সাহা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল হক, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মনীন্দ্র কুমার রায়, শিক্ষানুরাগী কাশেম জামাল ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মুহাবির সাহা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মানিকগঞ্জ থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার বশির আহমেদ। দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সম্পাদকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানিয়ে এ সময় পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলা ও স্থানীয় এলাকার উন্নয়নে সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সম্পাদকদের নিজেদের দায়বদ্ধতা থেকে সমাজের জন্য কাজ করতে হবে। পাশাপাশি সংবাদ প্রকাশের ক্ষেত্রে আইন এবং বিধিবিধান মানতে হবে। সম্পাদক পরিষদের সভাপতি শহীদুল ইসলাম সুজন, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও পরিষদের কার্যকরী সদস্য গোলাম সারোয়ার সানু ও পরিষদের যুগ্ম সম্পাদক আকরাম হোসেন এ সময় উপস্থিত ছিলেন।
রবি মৌসুমে বোরো ধানের হাইব্রিড বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় নড়াইলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় নড়াইল সদর উপজেলায় ৭৫০০ কৃষকের প্রত্যেককে ২ কেজি করে ব্যাবিলন ২ প্রজাতির উন্নত জাতের হাইব্রিড ধানের বীজ দেওয়া হয়। অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস ও কৃষি কর্মকর্তা রকনুজ্জামান উপস্থিত ছিলেন। ডাকবাক্স, গ্রামোফোন, পালকি, এক কাঠের নৌকা কিংবা ঢেকি, গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এমন ২০০০-এর বেশি প্রাত্যহিক ব্যবহারের জিনিসপত্র নিয়ে সংগ্রহশালা গড়ে তুলেছেন কুমিল্লার এক স্কুল শিক্ষক। ব্যক্তিগত সংগ্রহকে তিনি রূপ দিয়েছেন জাদুঘরে। দেশ বিদেশ ঘুরে সংগ্রহ করা এসব ঐতিহ্যবাহী উপকরণ দেখতে প্রতিদিন কুমিল্লা শিশু পার্কে যান অসংখ্য দর্শনার্থী। কুমিল্লা প্রতিনিধি খায়রুল আহসান মানিকের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন তামান্না জেনিফার। স্কুল শিক্ষক নাজমুল আবেদিন ৩৮ বছর ধরে দেশ বিদেশের নানা এলাকা থেকে সংগ্রহ করেছেন দুর্লভ, দুষ্প্রাপ্য ও বিলুপ্ত ৫ শতাধিক জিনিস। সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দিতে গড়ে তুলেছেন জাদুঘর। তার জাদুঘরে রয়েছে তৈজসপত্র, পুরনো ২৫০টি নানান মডেলের তালা, টেপ রেকর্ডার, হাতি, উট ও মহিষের শিং, লাঙল, জোয়াল, মাছ ধরার চাই সহ ৫ শতাধিক হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী উপকরণ। প্রতিদিন অসংখ্য মানুষ এ জাদুঘরে আসেন, অভিভূত হন সংগ্রহ দেখে। ভালো লাগলো, যেগুলো আমরা আগে কখনো দেখি নাই, এখানে এসে দেখতে পারতেছি। অনেক শিক্ষণীয় জিনিস আছে, যা প্রথম অনেক কিছু এখানে আছে যেগুলো প্রথম তৈরি হয়েছিল। আমার জীবনের প্রথম বায়োস্কোপ দেখলাম, এই যে তারপরে কঙ্কাল দেখলাম। আমি চাই সবাই আসুক, দেখুক, মানে উপভোগ করুক এই জিনিসটাকে। ২০২১ সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের সহায়তায় নগরীর শিশু পার্কে জাদুঘরটি স্থাপন করা হয়। আমি যখন ক্লাস ৮ম শ্রেণীতে পড়ি তখন থেকেই এই পুরাতন জিনিস, আমার দাদার আমলের, আমার নানা নানির আমলের, তারা যেসব জিনিস ব্যবহার করতো ওইসব জিনিস আমি সংগ্রহ করে রাখতাম। মূল উদ্দেশ্য হলো আসলে শিশু কিশোরদের, নতুন প্রজন্মকে সাথে পুরাতন প্রজন্ম, অতীত প্রজন্মের সাথে মিল বন্ধন তৈরি করার জন্য, তারা যাতে চিনে জিনিসগুলা কি, অতীত কেমন ছিল। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকে জাদুঘর। তবে যে পরিমাণ সংগ্রহ রয়েছে তার স্থান সংকুলান হচ্ছে না, তাই পরিসর বাড়ানোর তাগিদ এই সংগ্রাহকের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। খাগড়াছড়ির দীঘিনালায় মোবাইল প্রজনন স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে মেরাং পরিবার পরিকল্পনা কেন্দ্রের উদ্বোধন করেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আব্দুল্লাহ। বন্যা দুর্গত এলাকার নারী ও কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিশ্চিত করতে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহযোগিতায় গ্রিন হিল এই ক্যাম্পের আয়োজন করে। এ সময় এলাকার প্রায় ২০০ নারী, কিশোরী ও গর্ভবতী মাকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ দেওয়া হয়। স্বাস্থ্যসেবা ক্যাম্পে ডাক্তার সুইক্রিন মার্মা, ডাক্তার মোহাম্মদ হোসেন সোহেল ও গ্রিন হিলের ম্যানেজার রূপান্তর চাকমা উপস্থিত ছিলেন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।